রাজধানীতে জমে উঠছে কোরবানির পশুর হাট। চাঁদাবাজির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি আইজিপির। গাজীপুরে করোনায় আক্রান্ত মৃত কমছে, কোরবানির পশুর হাটে বাড়তে পারে সংক্রমণ। ঈদের আগে বাস ট্রেনে যাত্রীর ভিড় কম, নির্ধারিত ভাড়াতেই ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। পদ্মা মেঘনায় তীব্র স্রোতে নৌপথে ঈদযাত্রা বিঘ্নের আশঙ্কা, নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস। এখনো বাড়ছে ঢাকার আশেপাশের নদীর পানি, প্লাবিত হচ্ছে নতুন এলাকা, বাড়ছে দুর্ভোগ। স্বাগত 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শিরোনাম শুনছিলেন, চলে যাব পুরো খবরে। রাজধানীতে আজ থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক কোরবানির পশুর বেচাকেনা। 2 সিটিতে এরই মধ্যে জমে উঠেছে হাট, বেড়েছে ক্রেতার আনাগোনাও। সে সময়ে বিক্রেতারা অপেক্ষা করছেন বেশি দামের আশায়। তবে হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিতে দেখা যায়নি সিটি কর্পোরেশনের কোনো তৎপরতা। করোনা পরিস্থিতির মাঝেও কোরবানির ঈদ, পশুর হাটে বাড়ছে ক্রেতা বিক্রেতা, কিন্তু বেশিরভাগই মানছেন না সামাজিক দূরত্ব। ক্রেতা সমাগম বাড়লেও এখনো আশানুরূপ বিক্রি শুরু হয়নি। মাঝারি আকারের গরুর ক্রেতাই বেশি, দাম গত বছরের তুলনায় কিছুটা কম। আমি গত বছর গরু কিনেছি 1,86,000 টাকা দিয়া, এবার কিনলাম 1,66,000 টাকা দেয়, এইটুকুই পাবে। তার গত বছরের চেয়ে এবার দাম কম আছে, গত বছর ছিল এর চেয়ে অনেক দাম বেশি। দুয়ের গরুগুলা 1,60,000, 70, 80 এরকম কইতেছে। দেখা যাক, ব্যাপারী ঘুরছে কাস্টমার, এতে 2,90 এরকম 2 হইলে আমরা ছাড়ি দেবো গরুগুলা। এদিকে সিটি কর্পোরেশনের নির্দেশনার পরও মেরাদিয়া এবং কমলাপুরে আবাসিক এলাকা থেকে হাট সরিয়ে নেয়নি ইজারাদাররা। এতে করোনা সংক্রমণের আতঙ্কে বাসিন্দারা। গ্রাম অঞ্চল থেকে যে সমস্ত বিক্রেতা আসে, অবস্থা তো নিজেরাই দেখছেন। মাস্ক কি জিনিস তারা জানে না, শুধু ঝুঁকি না তো মারাত্মক ঝুঁকি। আমরা নিজেরা সাবধানে কত করে চলি। দক্ষিণ ঢাকার মেয়র জানিয়েছেন, ইজারার শর্ত না মানলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আবাসিক এলাকার মধ্যেও হাটকে বিস্তৃত করছে, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আমরা ভ্রাম্যমাণ আদালত চালাবো। আবাসিক তাদের জন্য যে নির্ধারিত ইজারার এলাকা নির্ধারিত করা হয়েছে, তার মধ্যেই তাদেরকে এই গরুর হাট পরিচালিত করতে হবে। আমরা সেই ব্যাপারে কঠোরভাবে আমরা ব্যবস্থা নেব। বুধবার থেকে হাটে কোরবানির পশু বিক্রি বাড়বে বলে আশা করছেন ইজারাদাররা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির পশু থেকে চাঁদাবাজি কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, কোনো পুলিশ সদস্যও যদি জড়িত থাকলে তাদেরকেও ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজির বন্ধে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান আইজিপি। ঢাকায় এবার হাট বসেছে 17টি। এসব হাটে পশু আসছে দেশের বিভিন্ন জেলা থেকে। প্রতি বছরই হাটে পশু আনা নেয়ার সময় ওঠে চাঁদাবাজির অভিযোগ। তবে এবার পরিস্থিতি ভিন্ন। রোড আমাদের কোনো সমস্যা হয়নি, রোড ভালো হয়েছে। অন্য সময় চাইছে চাঁদা চাইছে 100-200 টাকা লাগছে, একটাও লাগছে না। পুলিশ মহাপরিদর্শক বলছেন, কোরবানির পশু নিয়ে চাঁদাবাজির সুযোগ নেই। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে সেটি শূন্যের কোটায় চলে এসেছে। গরুর ট্রাক থেকে চাঁদাবাজির কোনো সুযোগই নেই। যে এটা করবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের লোকজনও কোনো গরুর ট্রাক থামাবে না। দুর্ঘটনা পতিত না হলে নর্মালি আমাদের লোকজন থামাবে না। আমরা যেটা অ্যাডভাইস করবো গরুর ব্যাপারীদেরকে, যে আপনারা ট্রাকে গরু আনেন অথবা ট্রলারে আনেন, নদীপথে আনেন, দয়া করে ব্যানার লাগাবেন যে কোন হাটে যাবেন, যাতে করে রাস্তাঘাটে পুলিশ আপনাদেরকে সহায়তা করতে পারে। ঈদের রাজধানী নিরাপত্তা নিয়েও কথা বলেছেন আইজিপি। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে রাজধানী এমনিতেই ফাঁকা, ঈদের আগে এটি আরও ফাঁকা হবে, তাই জোরদার করা হয়েছে নিরাপত্তা। ঢাকা শহর ফাঁকা যেটা হয়ে গেছে, আমার মনে হয় না যে খুব বেশি লোক এই মুহূর্তে ঢাকা ছাড়বে। ঈদকালীন সময় ব্যবসা বাণিজ্য বন্ধ থাকে, দোকানপাট বন্ধ থাকে, ব্যাংক বন্ধ থাকে,
গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বন্ধ থাকে, এগুলোকে আমরা প্রতি ঈদেই পাহারা দিই। এই ঈদেও আমরা এগুলো পাহারা দেবো যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এতে কোনো সমস্যা হবে বলে আমরা মনে করি না। ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংক্রমণের অতি ঝুঁকিতে থাকা গাজীপুরে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে, কমছে আক্রান্ত মৃতের হার, সেই সঙ্গে বাড়ছে সুস্থ হওয়ার সংখ্যা। তবে কোরবানির পশুর হাট করোনা মোকাবেলায় নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলছেন জেলা সিভিল সার্জন। শিল্পনগরী গাজীপুরে সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয় জুন মাসে। নমুনা পরীক্ষা ও ফল পেতে ভোগান্তির মধ্যেও ধীরে ধীরে কমছে সংক্রমণ ও মৃত্যুর হার। গত মাসের প্রথম সপ্তাহে গড়ে প্রতিদিন ৬৫ জনের করোনা শনাক্ত হয়। চলতি মাসে যা নেমে আসে ৩৪ জনে। সংক্রমণ কমতে থাকায় কিছুটা স্বস্তিতে গাজীপুরবাসী। তবে কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি না মেনে জমায়েত বাড়াচ্ছে দুশ্চিন্তা। গাজীপুর নগরীতে এবার 10টি হাট বসেছে। লোক সমাগম নিয়ন্ত্রণে অনলাইনে বেচাকেনায় জোর দিচ্ছে প্রশাসন। এবার অগ্রিম টিকিট কাটার কোনো ব্যবস্থা রাখা হয়নি, তাই বেশিরভাগ যাত্রী কাউন্টারে আসার সাথে সাথেই টিকিট পাওয়ার কথা জানালেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর গাবতলীর বাস টার্মিনাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, একটু জানাবেন যে অন্যান্য বারের ঈদের তুলনায় এবারকার ঈদ যাত্রায় কি পার্থক্য দেখছেন, যেহেতু এবার একটা করোনা সংকটকাল চলছে, আর বাস কাউন্টারগুলোতে স্বাস্থ্যবিধি কেমন মানা হচ্ছে, কি ব্যবস্থা নেওয়া হয়েছে? অন্যান্য বারের চেয়ে এবার বাস কাউন্টার, বাস টার্মিনালের যাত্রীদের চাপ অনেকটাই কম। কারণ এই করোনাকালে যারা যাচ্ছেন তারা নিজেরাও স্বীকার করছেন যে অনেকটা ঝুঁকির মধ্যে তারা যাচ্ছেন। যদিও দীর্ঘদিন পর তাদের দাবি যে যেহেতু 3 মাসের মতো অঘোষিত লকডাউন ছিল, কোথাও বের হতে পারেনি, রোজার ঈদেও তারা বাড়ি যেতে পারেনি। এ কারণে কোরবানির ঈদে যেহেতু গণপরিবহন সীমিত পরিসরে চলাচল করছে, এ কারণে তারা অনেকটা ঝুঁকি নিয়ে হলেও তারা পরিবার স্বজন সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তাদের গন্তব্যে ছুটে চলা। এখন এবার যারা তাদের যাচ্ছেন ঈদ করতে, বাড়িতে যাচ্ছেন, তাদের যাত্রাটা এখন পর্যন্ত অনেকটা স্বাচ্ছন্দ্যেই হচ্ছে, কারণ তাদের কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না। অন্যান্যবার আমরা দেখে থাকি যে বাসের অগ্রিম টিকিট বিক্রি হয়, সেই অগ্রিম টিকিটের দীর্ঘ লাইন থাকে। আবার যখন সেই অগ্রিম টিকিটের সংগ্রহ করে যারা যাত্রা করতে আসেন, অর্থাৎ যাত্রার যখন বাস টার্মিনাল আসেন, তখনও বাসের অপেক্ষায় বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। তবে এখন পর্যন্ত এবার তেমন কোনো সমস্যা দেখা দেয়নি, কারণ এবার যাত্রী চাপ অনেক কম। এখন বাস টার্মিনালগুলোতে বাস যাত্রীদের জন্য অপেক্ষায় আছে, কারণ অন্যান্যবার বাসের জন্য যাত্রীরা অপেক্ষায় থাকে, এবার যাত্রীদের জন্য বাসের অপেক্ষাটি আমি দেখতে পাচ্ছি গাবতলী বাস টার্মিনালে। আর ভাড়ার যে বিষয়টি, এটি সরকার নির্ধারিত যে ভাড়া, এটি অধিকাংশ বাস কাউন্টার বা অধিকাংশ বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়ায় নেওয়া হচ্ছে। তবে দু একটি জায়গায় ব্যতিক্রম আমরা অভিযোগ পেয়েছি, দু একজনের অভিযোগ যে ডাবল ভাড়া নেওয়া হচ্ছে, অর্থাৎ 500 টাকার ভাড়া এখন 1000 টাকা নেওয়া হচ্ছে, এমনটি দু একটি অভিযোগ পেয়েছি। তবে অধিকাংশ ক্ষেত্রে নির্ধারিত যে ভাড়া রয়েছে সেই নির্ধারিত ভাড়ায় তারা যাত্রা করতে পারছেন। এবং যদি কেউ আজকে কোনো গন্তব্যে যেতে চান, তাহলে তিনি আজকেই কাউন্টারে এসে তার যে নির্ধারিত টিকিট, সেই টিকিট সংগ্রহ করতে পারছেন এবং যেতে পারছেন। আর স্বাস্থ্যবিধির যে বিষয়টি বললেন, আসলে সামাজিক দূরত্ব যে বিষয়টি, এটি যখন টিকিট কাটতে আসছে তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কারণ এখানে যদিও যাত্রীর সংখ্যা, যাত্রীর চাপ অনেক কম, তবে যখন যাত্রীর চাপ একটু বেড়ে যায় তখন আর এই স্বাস্থ্যবিধি থাকে না। তবে বাসের ভেতরে 2 সিটে একজন যাত্রী বহনের যে নিয়ম, সেটি এখন পর্যন্ত আমি গাবতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া যেসব বাস রয়েছে সেগুলিতে দেখতে পেয়েছি। তবে কিছু যাত্রীর অভিযোগ রয়েছে যে আসলে এই বাসটি যখন ঢাকা ছেড়ে অন্য এলাকাতে যায়, তখন মাঝ রাস্তা থেকে যদি যাত্রী উঠায়, তাহলে হয়তো এই বাসের ভেতর যে সামাজিক দূরত্ব বা সামাজিক যে করোনাকালীন যে দূরত্ব বজায় রাখা, এটি আসলে ভঙ্গ হতে পারে। সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত যারা ঈদ যাত্রায় তাদের গন্তব্যে রওনা হয়েছেন, তারা সবাই স্বাচ্ছন্দ্যে বাড়ি যাচ্ছেন এবং তাদের যে বড় করেও কোনো অভিযোগ
তেমন কোনো অভিযোগ আমি পাইনি গাবতলী বাস টার্মিনাল থেকে। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে ঈদ যাত্রার খবর জানাচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। পদ্মা মেঘনায় তীব্র স্রোতের কারণে নৌপথে ঈদ যাত্রা নিয়ে শঙ্কিত নৌযানের চালক যাত্রীরা, সঙ্গে করোনা সংক্রমণের ঝুঁকি তো রয়েছেই। ফেরি চলাচলও ব্যাহত হওয়ায় সময় লাগছে বেশি। সব মিলিয়ে এবার নৌপথে ঈদ যাত্রা ব্যাহত হতে পারে বলে জানান কর্মকর্তারা। গত শুক্রবার নারায়ণগঞ্জ থেকে ছেড়ে যাওয়া শরীয়তপুর ১ লঞ্চটি সুরেশ্বর এলাকায় পদ্মার তীব্র স্রোতে ডুবে যাওয়ার উপক্রম হয়। প্রায় আধা ঘন্টার চেষ্টায় লঞ্চটিকে নিরাপদে নোঙর করতে সক্ষম হন চালক। এমন ঝুঁকিতে পড়তে হচ্ছে অন্য নৌযানকেও। বন্যায় ঢাকা শরীয়তপুর সড়ক তলিয়ে যাওয়ায় চাপ বেড়েছে নৌপথে, কিন্তু তীব্র স্রোতে ঝুঁকিপূর্ণ নৌপথ, সময়ও লাগছে দ্বিগুণের বেশি। নৌকা নিয়ে আসছি, ছোট বাচ্চা আছে, ছোট নৌকা দিয়ে আসছি, ঢেউ হয়েছে, মানে অনেক ভয় লাগছে। জ্বালানি খরচ বাড়ে, আগে থেকে আপনার 1.5-2 ঘন্টা টাইম বেশি লাগে। পদ্মার প্রবল স্রোত শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথেও। ডুবোচর ও প্রবল স্রোতে প্রায়ই ফেরি চলাচল ব্যাহত হচ্ছে বলে জানায় ঘাট কর্তৃপক্ষ। এতে দুই পাড়ই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। স্রোত ঈদযাত্রার ভোগান্তি দিতে পারে আশঙ্কা কর্মকর্তাদের। বিশেষ করে রোরো চলছে 3-4টা কেটাই আর 2টা মিডিয়াম ফেরি দিয়ে আমরা আপাতত সার্ভিস চালিয়ে যাচ্ছি। স্রোতের এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে আমাদের ফেরি সার্ভিস ব্যাহত হবে। মেঘনায় তীব্র স্রোতে লক্ষ্মীপুর ভোলা নৌপথে ফেরি পারাপারে সময় বেশি লাগায় ঝুঁকি নিয়ে নৌকা ও ট্রলারে উঠছে মানুষ। নৌপথটা ঝুঁকিমুক্ত রাখার জন্য মূলত কাজটা করে BIWTA। তারা বয়া বিকন যেগুলো লাগে পর্যাপ্তভাবে সরবরাহ চেষ্টা করতেছে। আর এখন যেহেতু স্রোতের পরিমাণটা বেশি, তেমন চরের যে কোনো জায়গায় ডুবোচর সৃষ্টি হতে পারে, এটা IWTA নিয়মিত পর্যবেক্ষণ করতেছে। এদিকে মেঘনায় স্রোতের কারণে ঢাকা বরিশাল নৌপথে গত 10 দিনে 3টি দুর্ঘটনায় শঙ্কা বেড়েছে যাত্রী ও লঞ্চ মালিকদের। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, ঈদে নিরাপদে লঞ্চ চালানোর জন্য সারেংদের সচেতন করা হচ্ছে। ওই নৌপথ পরিদর্শনে গিয়ে নৌ প্রতিমন্ত্রী জানান, নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করা হবে। মাস্টারদেরকে ডেকে নিয়ে এসে ওরিয়েন্টেশন দিয়েছি এবং আমরা তাদেরকে চিঠিপত্র দিয়েছি, তারা যেন এই ঈদের সময় বা অন্যান্য স্বাভাবিক সময় তীব্র স্রোতের মধ্যে সাবধানতা অবলম্বন করে নৌযান চলাচল করে থাকে। সর্বাত্মক চেষ্টা করছি এই নৌপথটা যেন নিরাপদ থাকে এবং এই নৌপথের যাত্রাটা যেন স্বস্তিদায়ক হয়। সেই জন্য আমাদের লঞ্চ মালিক পক্ষ যারা আছে তারাও অনেক তৎপর আছে। স্রোতের কারণে দুর্ঘটনার শঙ্কার সঙ্গে যুক্ত হয়েছে করোনা সংক্রমণের ঝুঁকিও। লঞ্চের স্বাস্থ্যবিধি নিশ্চিত করা, অতিরিক্ত যাত্রী বহন ঠেকানো ও পশুবাহী নৌযানের চাঁদাবাজি বন্ধে চাঁদপুর লঞ্চ টার্মিনালে তৎপরতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও বন্দর কর্তৃপক্ষ। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। স্বাস্থ্য খাতে বাইরের প্রভাব ও হস্তক্ষেপ বেশি বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। সোমবার সচিবালয়ে তিনি এই অভিযোগ করেন। হুঁশিয়ারি জানান, স্বাস্থ্য খাতে কেউ অন্যায় করে পার পাবে না। করোনার প্রভাবে সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যখাতের বেহাল দশা উঠে আসে সবার সামনে। এরই মধ্যে পরিবর্তিত হয়েছে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তর ও সিএমএইচডির মহাপরিচালক সহ সংশ্লিষ্ট অনেকেই, যার পুরো দায়ভার এসেছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ওপর। সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সেবা বিভাগের সংশ্লিষ্ট 8টি বিভাগের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য খাতে বাইরের প্রভাব ও হস্তক্ষেপ বেশি বলে অভিযোগ করেন স্বাস্থ্যমন্ত্রী। এই হস্তক্ষেপ কমানো গেলে আরও স্বাধীনভাবে কাজ করা সম্ভব হবে বলেও জানান তিনি। আমাদের স্বাস্থ্য খাতে বাইরের ইন্টারফারেন্স, বাইরের ইনফ্লুয়েন্সটা অনেক বেশি, এটা কমাতে হবে। এটা কমাতে হলে আমরা আরও ভালোভাবে স্বাধীনভাবে আমরা কাজ করতে পারবো এবং যোগ্য লোকের যোগ্য জায়গায় যদি আমরা বসাতে পারি, যেখানে কোনো ইন্টারফারেন্স থাকবে না, কোনো ইনফ্লুয়েন্স থাকবে না, তাহলে পরে আমরা কাজ আরও ভালো করব। জাহিদ মালেক বলেন, স্বাস্থ্য খাতে কোনো অনিয়ম হয় কিনা তা দেখতে একটি টাস্কফোর্স গঠন করে দেওয়া হয়েছে। এখন যেখানেই অন্যায় হবে সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা ঢেলে সাজিয়ে সব কিছু করতে চাচ্ছি। অনেকে এ কথাটাও শুনি, কি ঢালবেন, ঢালার জন্য বস্তুটা আনবেন কোত্থেকে? সব তো দেশের লোক, এই দেশের লোক দিয়েই কাজ করতে হবে। সঠিক নিয়ম সিস্টেমটা যদি আমরা পালন করি, অপরের জন্য না নিজের জন্য, তাহলে পরে ইনশাল্লাহ শুদ্ধি অভিযান অবশ্যই হবে। স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন,
স্বাস্থ্য খাতের সমালোচনার পাশাপাশি ভালো অর্জনগুলো প্রচার করতে হবে। দেশের মানুষ আস্থা হারিয়ে বিদেশে স্বাস্থ্যসেবার প্রতি যেন ঝুঁকে না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারী সামলে পর্যায়ক্রমে স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। অনলাইন সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি স্বাস্থ্য বিভাগে যে বদলি করা হয়েছে তা নিয়মিত প্রক্রিয়ার অংশ। দেশে করোনা সংক্রমণের পর স্বাস্থ্য অধিদপ্তরের ভূমিকা নিয়ে তৈরি হয় সমালোচনা। একের পর এক কেলেঙ্কারিতে সমালোচনার মুখে ২১ জুলাই পদত্যাগ করেন সাবেক মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ। তার জায়গায় যোগ দেন ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। দায়িত্ব নেওয়ার পরদিনই সোমবার অনলাইন সংবাদ সম্মেলনে আসেন নতুন মহাপরিচালক। তিনি জানান, এ মুহূর্তে মহামারী সামলানোই বড় চ্যালেঞ্জ। আমার প্রায়োরিটি প্রথমেই হচ্ছে গিয়ে মহামারীকে সামাল দেয়া। আগে তো বাঁচি, না বাঁচলে আর এটা দিয়ে আমি কি করব? আগে বাঁচি, বাঁচলে পরে সে অন্য কিছু। বাঁচার ব্যবস্থা আগে করতে হবে। খুরশিদ আলম আরও বলেন, দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হয়েছে, তারপরে বার্ন এন্ড প্লাস্টিক ইনস্টিটিউট হয়েছে। আপনি দেখেন এই যে অবস্থানগুলো সরকার যে তৈরি করেছেন, এইগুলা যদি আমরা চালাতে না পারি, আমরা যদি না, গভর্নমেন্ট তো দিয়েছে, সরকার তো দিয়েছে, আমরা চেয়েছি যেটা সেটা সরকার তৈরি করে দিয়েছে। এখন এইটাকে যদি ডিফেন্ড করা যায়, এই জায়গায় যদি মানুষের আস্থাকে দূরে সরিয়ে দেওয়া যায়, এটাতে যাদের লাভ তারাই নিশ্চয়ই এটা করছে। অধ্যাপক খুরশিদ বলেন, দেশের প্রায় অর্ধেক জেলা বন্যা কবলিত। কিভাবে বানভাসীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায় তাও ভেবে দেখা হচ্ছে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ পর্যায়ে চট্টগ্রামের কোরবানির পশুর হাটের পরিস্থিতি জানতে চাই। চট্টগ্রাম থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছে সহকর্মী আহসান রিটন। রিটন, একটু জানতে চাই যে চট্টগ্রামে কোরবানির পশুর হাটের কি পরিস্থিতি এবং হাটে ক্রেতা বিক্রেতার ভিড় কেমন, যেহেতু করোনার সংকটকাল, স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে? আমরা আসলে যেহেতু আজকে মাত্র সকাল হলো, এখনো পর্যন্ত খুব বেশি ক্রেতার আমরা এখানে আসলে দেখতে পাইনি। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিবির হাট এলাকায়। আপনি জানেন যেটি শতবর্ষী একটি বাজার। এখানে আসলে প্রতি বছর কুরবানিতে আসলে হাজার হাজার গরু এখানে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন নিয়ে আসে এবং সেই গরুগুলো এখানে আসলে বিক্রি হয়। কুরবানির ৪ দিন আগের এই অবস্থায় আসলে আমরা যেটি দেখি সেটি হচ্ছে আসলে প্রচুর গরু বেচা বিক্রি হয়। কিন্তু আমরা গতকালকে বিকেলে এখানে এসে যেটি দেখেছি সেটি হচ্ছে আসলে মানুষ, গুটি কয়েক মানুষ এখানে আসলে বাজারে ভিড় করেছেন। তারা আসলে গরু কেনার যে বিষয়টি সেটি এখনো নিশ্চিত করতে পারেনি। আমরা এখানে যিনি এই বাজারের ইজারাদার রয়েছেন জনাব আরিফুল হক, আমরা তার সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে প্রায় ১.৫ কোটি টাকার বিনিময়ে আসলে এবার তিনি বাজারটি ইজারা নিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত তার যে স্টাফ খরচ এবং বাজারের যে সমস্ত খরচ তার হয়েছে সেই খরচগুলো তিনি আসলে এখনো পর্যন্ত তুলে আনতে পারেনি এবং তিনি আশঙ্কা করছেন যদি করোনার এই পরিস্থিতিতে মানুষ যদি আসলে পশু কিনতে বাজারে না আসেন তাহলে আসলে তাকে বড় অঙ্কের আসলে একটি মাসুল দিতে হবে। পাশাপাশি এখানে যে সমস্ত বিক্রেতা রয়েছেন দেশের বিভিন্ন জায়গা থেকে, চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে যারা গরু নিয়ে এসছেন, তারাও আসলে এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত যে ক্রেতা তার দেখা পাচ্ছেন না এবং সম্পর্ক কারণে তারাও আসলে মনে করছেন এবছর তাদেরকে আসলে চরম একটি খরার মধ্য দিয়েই এই কোরবানির যে বাজার সেটি আসলে পার করতে হবে। আর স্বাস্থ্যবিধির যে বিষয়টি বলছেন সেটি হচ্ছে আসলে আমরা গতকালকে সন্ধ্যায় এবং এখনও দেখছি যে মানুষ আসলে মোটামুটি মাস্ক যেটি সেটি আসলে মুখে দেওয়ার চেষ্টা করেছে এবং বাজার কর্তৃপক্ষের পক্ষ থেকে আসলে যে সমস্ত প্রবেশদ্বার রয়েছে বাজারগুলোতে, সেই বাজারের প্রবেশদ্বারগুলোতে আসলে তারা হ্যান্ড স্যানিটাইজার সহ নানাভাবে পদক্ষেপ নিয়েছেন এবং তারা মাইকিং করছেন যাতে মানুষ স্বাস্থ্যবিধি মেনে বাজার করতে আসেন এবং অহেতুক, অর্থাৎ যারা গরু কিনতে আসবেন না সে সমস্ত ব্যক্তি যাতে কোনোভাবেই বাজারে ভিড় না করে সেই বিষয়টি নিয়ে আসলে তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আমরা সেটি গতকালকে দেখেছি। এখনও কিছুক্ষণ আগে আমরা মাইকিং করতে শুনেছি এবং একজন ইজারাদার এবং বড় একজন ব্যবসায়ীর সাথে কথা বলছেন। তিনি বলছেন আসলে মানুষের যে আকুতি, ক্রেতা এবং বিক্রেতা যে করোনার যে এক ধরনের ভয়ের মধ্যে রয়েছে সেটিকে দূর করার জন্য তারা আসলে সব ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু তারপরে আসলে তারা কাঙ্ক্ষিত যে ক্রেতা তার দেখা পাচ্ছেন না, বিক্রি হচ্ছে না। এ হচ্ছে চট্টগ্রাম থেকে কোরবানির পশুর বাজারের সর্বশেষ খবরাখবর। চট্টগ্রামে কোরবানি পশু হাটের সবশেষ খবর জানছিলাম সহকর্মী আহসান রিটনের কাছ থেকে।
শাহজাহান খানের মেয়ে ঐশী খানের করোনা পজিটিভ, কিন্তু ভুলে নেগেটিভ রিপোর্ট দেওয়া হয়েছিল। এটি স্বীকার করলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন। তাদের দাবি এটি ডেটা এন্ট্রি অপারেটরের ভুল। দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনার কোনো উপসর্গ নেই, হাতে নেগেটিভ রিপোর্টও আছে। সে নিয়েই রোববার লন্ডন যাচ্ছিলেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের মেয়ে, কিন্তু অনলাইন ডেটায় করোনা পজিটিভ থাকায় ঐশী খানকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়। এই হয়রানির অভিযোগ নিয়ে রোববার স্বাস্থ্য অধিদপ্তরে যান শাহজাহান খান। কথা বলেন অধিদপ্তরের নতুন মহাপরিচালকের সঙ্গে। পরে মেয়ের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেন। দায়ী ব্যক্তির শাস্তি দাবি করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। আমি বলছি যে এটা ইমিডিয়েট, এই ব্যাপারে আপনাদেরই এই ব্যাপারে কথা বলতে হবে, অন্যথায় আমি আইন পর্যন্ত এটা নিয়ে গড়াবো। কারণ যে সম্মানটা আমার ক্ষুণ্ণ হয়েছে সেই সম্মান তো তারা ফিরিয়ে দিতে পারবে না। এবং ওনারা বলছেন আমি তদন্ত চেয়ে দায়ী ব্যক্তি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি এবং এই পরিস্থিতি উত্তরণের জন্য বলেছি। ভবিষ্যতে যাতে এগুলো না ঘটে সেটা নিশ্চিত করার জন্য বলেছি। ভুলের কারণ খুঁজতে কমিটি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মহাপরিচালক জানান, কারো দায় থাকলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা লুকানোর কিছু নেই, আমরা জানাবো। যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমরা বলবো, আর যদি এটা মেশিনারিজ ভুল হয়ে থাকে তাহলে পরে সেটাও আপনাদেরকে বলবো। আর কেউ ব্যক্তিগতভাবে যদি এটার সাথে জড়িত হয়ে থাকে অবশ্যই আমি একদম জোর দিয়ে বলছি, কারো ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছায় যদি কোনো কিছু একটা হয়ে থাকে তাহলে সেটা নিশ্চয়ই এটার একটা সুষ্ঠু সমাধান হবে। ঐশী খানের করোনা পরীক্ষা করা হয়েছে আগারগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরিতে। বিষয়টিকে হিউম্যান এরর বলছে প্রতিষ্ঠানের পরিচালক। এটা হচ্ছে আমাদের হিউম্যান এরর, যারা ডাটা এন্ট্রি করেন, আমাদের টপশিটগুলি বের করেন, তাদের এন্ডে এই ভুলটা হয়েছে। রেজাল্টের জায়গায় পজিটিভ আসার কথা ছিল, পজিটিভ না এসে নেগেটিভ এসেছে। কম্পিউটার অপারেটরের ভুলেই ভুল রিপোর্ট পেয়েছেন ঐশী খান। অভিযুক্ত ব্যক্তি ন্যাশনাল ল্যাবে অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ২৭৭৭ রোগী, আর সুস্থ হয়েছেন ১৮০৮ জন। সোমবার নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পরীক্ষা বিবেচনা শনাক্তের হার ২১.৫৬%। মোট প্রাণহানি দাঁড়ালো ২৯৬৫ জনে। মোট শনাক্ত ২,২৬,২২৫ জন রোগী। করোনার উপসর্গ দেখা দিলেই নমুনা পরীক্ষার আহ্বান জানিয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পরামর্শ দেওয়া হয়েছে পুষ্টিকর খাদ্য গ্রহণের। করোনা মোকাবেলায় উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতা নিয়ে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা ইউথ ক্যাপিটাল ২০২০-এর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। করোনার ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, লক্ষণ ও সংকেত দেখে এটি পরিষ্কার যে ২০০৮-৯ সালের অর্থনৈতিক সংকটের চেয়েও বড় সংকট আসতে পারে। শুরু হলো দুদিনব্যাপী ঢাকা ইউথ ক্যাপিটাল ২০২০-এর ভার্চুয়াল সম্মেলন। মুসলিম বিশ্বের তরুণদের নানামুখী কর্মকাণ্ডে উৎসাহ দিতে এবছর ওআইসি যুব রাজধানীর স্বীকৃতি পেয়েছে ঢাকা। আয়োজনে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব তারুণ্য, প্রাণচাঞ্চল্য এবং প্রাণশক্তির প্রতিচ্ছবি। বঙ্গবন্ধু জন্মশতবর্ষে তরুণদের উদ্ভাবনী কাজে উৎসাহ দিতে বঙ্গবন্ধু গ্লোবাল ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ড চালুর সিদ্ধান্ত নেয় ওআইসিকে ধন্যবাদ জানান তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিব রিমেইনস অ্যান আইকন ফর ইউথ। বঙ্গবন্ধু সবসময় অদম্য যুব সমাজের শক্তি নিয়ে একটি সমৃদ্ধ, স্বনির্ভর, উন্নত বাংলাদেশ গঠনে সচেষ্ট ছিলেন। তার ছাত্রজীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য আদর্শ হতে পারে। তিনি একজন ক্রীড়াবিদ, অনুগত ছাত্র এবং একই সাথে অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। লাইফ কুড বি অ্যান আইডিয়াল লাইফ ফর ফিউচার জেনারেশনস। কোভিড-১৯ মহামারীর সময় এবং পরবর্তীকালে টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে সৃজনশীল ধারণা এবং উদ্ভাবনী চিন্তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সম্পৃক্ত হতে যুবকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। নিজেদের মধ্যে অর্থনৈতিক নেটওয়ার্ক তৈরিরও তাগিদ দেন তিনি। এ সময় করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ সরকারের $১২১ কোটি প্যাকেজ ঘোষণার কথা জানান প্রধানমন্ত্রী। Signs and signals are clear that
লক্ষণ ও সংকেত দেখে এটি পরিষ্কার যে 2008-9 সালের অর্থনৈতিক সংকটের চেয়েও বড় সংকট আসতে পারে। তবে নেটওয়ার্কযুক্ত অর্থায়ন এবং সম্পদ তৈরির নতুন উপায়ও খুলছে। এক্ষেত্রে যুবকদের তাদের ভবিষ্যৎ নির্মাণে ধারণা এবং উদ্ভাবনী শক্তি নিয়ে সিদ্ধান্ত গ্রহণে অংশীদার হওয়ার বিরাট সুযোগ রয়েছে। এছাড়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে সরকার যে মানবিক সহায়তা দিচ্ছে সে বিষয়টিও বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেন প্রধানমন্ত্রী। মিয়ানমার থেকে জোর করে বাস্তুচ্যুত 11 লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। বিশ্বের অন্যতম নিপীড়িত এই জনগোষ্ঠীর প্রতি উদার সহায়তা দেয়ায় আমরা ওআইসি এবং এর সব সদস্য দেশকে ধন্যবাদ জানাই। মিয়ানমারের ক্রমাগত অস্বীকৃতি সত্ত্বেও আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের ব্যবস্থা করার চেষ্টা করছি। ঢাকা ইউথ ক্যাপিটালে ভার্চুয়ালি যোগ দেন ওআইসি মহাসচিব, কাতার ও আজারবাইজানের যুব ক্রীড়ামন্ত্রী এবং ইসলামিক কোঅপারেশন ইউথ ফোরামের প্রেসিডেন্ট। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। খবরে আরও যা থাকছে: 4 মাস বন্দীদের সঙ্গে দেখা করতে পারছেন না স্বজনেরা, ভিডিও কনফারেন্সের তাগিদ। এবং যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা 1.5 লাখ ছাড়ালো, মোট আক্রান্ত 44,31,000। পদ্মা মেঘনায় তীব্র স্রোতের কারণে নৌপথে ঈদযাত্রা নিয়ে শঙ্কিত নৌযানের চালক যাত্রীরা সঙ্গে করোনা সংক্রমণের ঝুঁকি তো রয়েছেই। নৌরুটের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে শরীয়তপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নুরুল আমিন। নুরুল, একটু জানতে চাই, ঈদ উপলক্ষে শরীয়তপুর লঞ্চঘাটে ভিড় কেমন দেখছেন? করোনার ঝুঁকি এড়াতে ঘাট কর্তৃপক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, আর যাত্রীরাই বা কতটা মানছেন স্বাস্থ্যবিধি? শরীয়তপুরে কিন্তু ঈদ যাত্রার যে বিষয়টি, এটি কিন্তু ঈদের সময় আমরা দেখেছি রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, চাঁদপুর এ সকল এলাকা থেকে মানুষ গ্রামের দিকে এসে থাকে। সেই অর্থে কিন্তু এখনো পর্যন্ত আমরা নৌরুটে সেই ধরনের ভিড় এখনো লক্ষ্য করিনি। তো যাত্রীরা হয়তো আরো যেহেতু 2-1 দিন সময় রয়েছে, হয়তো এর পরবর্তীতে লঞ্চ কর্তৃপক্ষ যেটি বলছে 2-1 দিন পরে হয়তো নৌ যানগুলিতে যাত্রীদের ভিড় বাড়বে। আর আপনি জানেন যে শরীয়তপুর কিন্তু এই মুহূর্তে মারাত্মকভাবে বন্যা কবলিত। জেলার 65টি ইউনিয়নই কিন্তু বন্যার পানিতে প্লাবিত হয়েছে, যার কারণে এই জেলার অধিকাংশ সড়ক মহাসড়ক কিন্তু পানির নিচে তলিয়ে রয়েছে। বিশেষ করে আমি যদি সুনির্দিষ্ট করে বলি, রাজধানী ঢাকার সাথে যোগাযোগের যে সড়কটি রয়েছে এটি সম্পূর্ণ পানির নিচে তলিয়ে যাওয়া, এই সড়কে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে, যার কারণে যাত্রীদের কিন্তু সম্পূর্ণ এই নৌপথের উপর নির্ভর করতে হবে এবারের ঈদযাত্রায়। এবং সেক্ষেত্রে নৌ যান কিন্তু এই মুহূর্তে মারাত্মক ঝুঁকিপূর্ণ, কারণ আমরা দেখেছি শরীয়তপুরের পদ্মা এই মুহূর্তে বেশ উত্তাল তীব্র স্রোত রয়েছে এবং শরীয়তপুরের প্রতিটি নৌযানকে, যে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, চাঁদপুর, বরিশাল এই সকল রুটে যে সকল নৌযান চলাচল করে, সুরেশ্বর পয়েন্টে যদি আমি বলি, সেখানে তীব্র স্রোত রয়েছে এবং স্রোতের কারণে গত শুক্রবার কিন্তু একটি লঞ্চ দুর্ঘটনার কবলে পড়তে গিয়ে চালকের দক্ষতায় সেখানে যাত্রীদের নিয়ে তারা নিরাপদে নোঙর করতে সক্ষম হয়। তো সার্বিকভাবে এখানে যে বিষয়টি দেখা যাচ্ছে যে ঈদকে কেন্দ্র করে এবার নৌযানের যাত্রীদের চাপ কিছুটা বেশি থাকবে, আর করোনা সংক্রমণের যে বিষয়টি বলা হচ্ছে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে সকল যাত্রীরা আসছে তাদের অনেকের মুখেই মাস্ক বা স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি তারা নজর দিচ্ছেন, কিন্তু অধিকাংশদের ক্ষেত্রে কিন্তু এই স্বাস্থ্য সুরক্ষার বিধিটি একেবারেই উপেক্ষিত। ঘাট কর্তৃপক্ষের কোনো নজরদারি আমাদের চোখে পড়েনি। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এবারের ঈদ যাত্রার সময় নৌ পরিবহনে যাতে করে কোনো দুর্ঘটনা এড়ানো যায়, যে অতিরিক্ত যাত্রী বোঝাই করে না যাতায়াত করতে পারে, সেক্ষেত্রে তারা মনিটরিং করবে। এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে সবশেষ তথ্য। শরীয়তপুরে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী নুরুল আমিন। প্রায় 4 মাস ধরে কারাবন্দীদের সঙ্গে সরাসরি দেখা করতে পারছেন না স্বজনেরা। করোনায় ফোনে কথা বলার সুযোগ রাখা হলেও সেটি সপ্তাহে মাত্র 5 মিনিট। এতে বন্দীদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করেন সমাজকর্মীরা। এই অবস্থায় কারাগারে বন্দীদের জন্য ভিডিও কনফারেন্সের ব্যবস্থা করার তাগিদ তাদের। দেশের 13টি কেন্দ্রীয় ও 55টি জেলা কারাগারে বন্দী রয়েছে প্রায় 71,000। মার্চে করোনা শনাক্তের সময় এ সংখ্যা আরও বেশি ছিল। সতর্কতা ও নিরাপত্তার স্বার্থে তখন থেকেই বন্দীদের সঙ্গে স্বজনদের সরাসরি সাক্ষাৎ বন্ধ করে দেওয়া হয়। মে থেকে দেশে চলাচল কিছুটা স্বাভাবিক হলেও কারাগারের চিত্র এখনো বদলায়নি।
প্রতিদিন অনেকেই দেখা করতে কারা ফটকে যাচ্ছেন, কিন্তু দেখা মিলছে না। সপ্তাহে একদিন কথা বলে না, এই 14 দিন পর পরে ফোন দেয়, 2 মিনিট কি 1 মিনিট। আমি কিশোরগঞ্জ থেকে আইছি, খুব কষ্ট করে আমার ছেলেটারে দেখতে পারি না। এই আসছি ছেলে দেখতে, এখন তো বাজান ছেলেরে দেখতে পারি না, লকডাউন পরনে আমার ছেলেরে দেখতে দেয় না। এ পরিস্থিতি বন্দীদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে মনে করছেন সমাজকর্মীরা। ফোনে কথা বলা ছাড়াও করোনাকালে বিকল্প ব্যবস্থা রাখা উচিত বলে মনে করছেন তারা। মানুষের যে চাহিদাগুলো সবগুলো যখন না থাকে তখনই মানবেতর জীবনযাপন করে। তো সেই ক্ষেত্রে জেলখানে যারা অবস্থান করছে তারা আরো ভয়াবহ অবস্থান করছে। এটা না দেখা করানোর কোনো যৌক্তিকতা না, মানে আমি দেখছি না। কারণ আমাদের হয়তো ফিজিক্যালি দেখা না হোক, কিন্তু আমরা প্রযুক্তির মাধ্যমে একে অপরের সাথে আমরা কন্ট্যাক্ট করে দিতে পারি, আমরা যোগাযোগ করতে পারি। মানবাধিকার কমিশনও বর্তমান ব্যবস্থাকে অপর্যাপ্ত বলছে। যতটুকু সময়ের জন্য কথা বলে অতটুকু সময়টাকে সাফিসিয়েন্ট মনে হয় না। এখন যেহেতু সাক্ষাৎকার প্রদান বন্ধ, সেই ক্ষেত্রে আমি মনে করি যে অন্তত অনলাইনে ভিডিওতে একটু আলাপ করার সুযোগ দেওয়া উচিত। সেই জায়গাটার ক্ষেত্রে আমি তাদেরকে গুরুত্ব দিতে আমি ওভার টেলিফোনের পরামর্শ দিয়েছি এবং আমার এখান থেকে একটা চিঠিও যাবে। সরাসরি সাক্ষাৎ বন্ধ থাকাকালে ভিডিও কনফারেন্সে কথা বলার ব্যবস্থা ও ফোনে কথা বলার সময় বাড়ানো হবে কিনা তা নিয়ে এখনো ভাবছে কারা কর্তৃপক্ষ। তারা যেটা বলেছে যে কথা বলতে পারছে না বা তাদের মনে কষ্ট আছে, এটা বলার অপেক্ষা রাখে না। তাদের কথা বলার টাইমটা যদি বাড়িয়ে দিয়ে সেটা করা যায়, দেখি আমরা এটা মন্ত্রণালয়ের সাথে কমিউনিকেট করে কিছু বাড়ানোর সুযোগ থাকতে পারে, সেটা এক্সপ্লোর করতে পারি। ভিডিও কনফারেন্স এটা সরকারের সিদ্ধান্তের বিষয়, যদি এটা হতেই পারে। আজকের যুগে ভিডিও কনফারেন্স প্রযুক্তির ফলে, উন্নয়নের ফলে, এবং খুব বেশি কিছু লাগে না, একটা ট্যাব বা ডিভাইস লাগে, ইন্টারনেট কানেকশন। এটা সরকার চাইলে এটা যে কোনো সময় দিতে পারে। কারা সূত্র বলছে প্রতিটি কারাগারে ফোন বুথ করার কথা রয়েছে, যেখান থেকে ভিডিও কনফারেন্সে বন্দীদের সঙ্গে কথা বলা যাবে। তবে এটি করোনা সময়কে লক্ষ্য করে নয়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার আশেপাশে পদ্মা, যমুনা সহ বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, বাড়ছে জনদুর্ভোগ। তবে ব্রহ্মপুত্র, যমুনা ও মেঘনা অববাহিকার নদ নদীর পানি কিছুটা কমেছে। অপরিবর্তিত রয়েছে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি। বন্যা দুর্গত 17 জেলায় বেড়েছে মানুষের দুর্ভোগ। খাদ্য, বিশুদ্ধ পানির সংকটে বানভাসীরা। ঢাকার কাছাকাছি সাভার ও ধামরাইয়ে নদী তীরবর্তী এলাকায় বিশুদ্ধ পানির অভাবে বাড়ছে রোগ বালাই। মানিকগঞ্জের 7 উপজেলায় পানিবন্দী 31,000 পরিবার। পানিতে নষ্ট হচ্ছে 28,000 হেক্টর জমির ফসল। ফরিদপুরে পদ্মার তীব্র স্রোতে ভাঙনের ঝুঁকিতে শহর রক্ষা বেড়ি বাঁধ। মুন্সিগঞ্জের 3 উপজেলায় 17 ইউনিয়নে পানিবন্দী শতাধিক গ্রামের মানুষ। মাদারীপুর ও শরীয়তপুরে বাড়ছে নদী ভাঙন। টাঙ্গাইল, জামালপুরে বন্যার কবলে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষ। সুনামগঞ্জে কমেছে বন্যার পানি। কুড়িগ্রাম, সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে এই পর্যায়ে সাভার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, সাভারে কতটি এলাকা বন্যায় প্লাবিত এবং বন্যা কবলিত এলাকার মানুষরা কেমন আছেন এখন? দেখুন, গত কয়েকদিন ধরে কিন্তু সাভারের পাশ দিয়ে যে নদীগুলো বয়ে গিয়েছে, যে তুরাগ, বংশী এবং ধলেশ্বরী, এই নদীগুলোতে যখন পানি বৃদ্ধি পাওয়া শুরু করছে, এরপর আমরা দেখতে পেয়েছি যে সাভারের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে এবং ধামরাইয়ের যে নিম্নাঞ্চল রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। আমি একটু জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে সাভারের যে তুরাগ নদী রয়েছে, সেই তুরাগ নদীতে কিন্তু এরই মধ্যে প্রায় বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এবং সাভার উপজেলা এবং ধামরাই উপজেলার মাঝামাঝি স্থান দিয়ে যে নদীটি বয়ে গেছে, যে বংশী নদী, সেই নদীটি কিন্তু এখনো পর্যন্ত 36 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে 36 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হলে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে সেই নদীর এখন যে পরিমাণ পানি রয়েছে, সেই পানি দিয়ে কিন্তু সাভার এবং ধামরাইয়ের অধিকাংশ আঞ্চলিক এলাকার রাস্তাঘাট ডুবে গিয়েছে এবং অধিকাংশ পাড়া মহল্লার রাস্তাঘাট ডুবে কিন্তু লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তবে একটি স্বস্তির সংবাদ এখন পর্যন্ত হচ্ছে যে এই রাস্তাঘাট বা পাড়া মহল্লাগুলো কিন্তু পানির নিচে নিমজ্জিত হলো। এখন পর্যন্ত কিন্তু মানুষের বাড়িঘরে পানি ওঠার তেমন খবর আমরা পাইনি। তবে যেভাবে পানি প্রতিনিয়ত বেড়েই চলছে, সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে যদি এভাবে আগামী 2 থেকে 3 দিন পর্যন্ত পানি বৃদ্ধি পেতে থাকে, সেক্ষেত্রে যে এখন পর্যন্ত যে সাভারের যে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে, এই নিম্নাঞ্চলের সাথে কিন্তু মানুষের বাড়িঘরে পানি উঠে যাবে। সেক্ষেত্রে মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে যেতে কিন্তু বাধ্য হবে। আর এছাড়া আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে এই যে প্রতিনিয়ত যদি পানি বাড়তে থাকে, সেক্ষেত্রে সাভার এবং ধামরাইয়ের বন্যা পরিস্থিতি কিন্তু অবনতির দিকে যাবে। সাভারের বন্যা পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। ঈদের সময় দেশে জঙ্গি হামলার আশঙ্কা করছে পুলিশ।
তাই বিমানবন্দর, পুলিশ সদর দপ্তর, দূতাবাস এবং সব উপাসনালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান বলছেন, বড় ধরনের হামলার সক্ষমতাই নেই জঙ্গিদের। হলি আর্টিজান হামলার পরপরই কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাতে হামলা করে জঙ্গিরা। এরপর থেকেই বিভিন্ন উৎসবে জঙ্গি বিরোধী তৎপরতায় সক্রিয় থাকে আইনশৃঙ্খলা বাহিনী। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। তবে এবার জঙ্গি হামলার আশঙ্কা করে বাহিনীকে সতর্ক থাকতে বলেছে পুলিশ সদর দপ্তর। ঈদে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সব ইউনিটকে এরই মধ্যে চিঠি দেওয়া হয়েছে। অতীতে উৎসব কেন্দ্রিক হামলার ঘটনা ঘটেছে, এটি আমাদের অভিজ্ঞতা রয়েছে। এই বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ পুলিশ তার নিয়মিত কার্যক্রমের পাশাপাশি এবং এর অংশ হিসেবে সবসময় জাতীয় গুরুত্বপূর্ণ উৎসব এবং অনুষ্ঠানের আগে সকল ইউনিটকে, সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে এবং বাড়তি সতর্কতার জন্য পরামর্শ দেয়, নির্দেশনা দেয় এবং এবারও আমরা সেটি করেছি ঈদকে সামনে রেখে। এদিকে কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান বলছেন, জঙ্গিদের নেটওয়ার্ক আগের যে কোনো সময়ের চেয়ে অনেক দুর্বল, তবে ঈদকে সামনে রেখে সক্রিয় হওয়ার চেষ্টা করতে পারে। যদিও আমরা মনে করি যে বড় ধরনের কোনো হামলার বা নাশকতার কোনো সুনির্দিষ্ট তথ্য আমাদের হাতে নাই, তবু যাতে ছোটোখাটো ঘটনাও না ঘটে সেই কারণেই আমরা যারা কাজ করি, আমরা তার পুলিশের অন্যান্য ইউনিট, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ গোয়েন্দা সংস্থা সহ সবাই সতর্ক অবস্থায় আছে এবং থাকতে হবে। 19 জুলাই সতর্কতা জারি করে ইউনিটগুলোকে চিঠি দেয় পুলিশ সদর দপ্তর। এর পরপরই 25 জুলাই রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু স্কয়ারের সামনের রাস্তায় পাওয়া যায় বোমা সদৃশ্য বস্তু। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউজিসির নির্দেশ না মেনে বিনা নোটিসে 120 জন কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করেছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি। একই অভিযোগ বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধেও। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে, এসব বিষয়ে নজরদারিতে রাখা হচ্ছে। করোনা পরিস্থিতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুত না করতে নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মিত টিউশন ফি নিচ্ছে, অথচ শিক্ষক কর্মকর্তাদের বেতন কমিয়ে দিয়েছেন। এবার 50 জন কর্মকর্তা এবং 70 জন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে। কর্মকর্তাদের অভিযোগ, কিছু না জানিয়ে মুঠোফোনে মেসেজ দিয়ে চাকরিচ্যুত করা হয়। চাকরিচ্যুত করা হলো কেন আমরা কিছুই জানি না, বিকজ আমাদের একটা টার্মিনেটেড নোটিশ দেওয়া হয়েছে। মার্চ থেকে আমাদের বেতন 20%, 50%, 40% করে দিচ্ছে। তো আমাদের উইদাউট কোনো রিজন ছাড়া আমাদেরকে টার্মিনেশন লেটার দেওয়া হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আর্থিক সংকটের কারণেই তাদের ছাঁটাই সিদ্ধান্ত। আমাদের তো এখন যে অবস্থা, পরিবেশ পরিস্থিতির কারণে আমাদের বিশ্ববিদ্যালয় আসলে বোঝাই তো যাচ্ছে, তাই না? সার্বিক সংকটের ভিতরে আমরা আছি, স্যালারি দেওয়া নিয়ে খুব সমস্যা, ইত্যাদি কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরকম অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় বিনা নোটিশে শিক্ষক কর্মকর্তাদের চাকরিচ্যুত করছে। অনেকে বেতন দিচ্ছে অর্ধেকেরও কম, অনেকে আবার একদমই বেতন দিচ্ছে না। এই অবস্থা কাটাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে শক্ত পদক্ষেপ নিতে হবে বলছে সংশ্লিষ্টরা। বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি বলছে, বেশিরভাগ বিশ্ববিদ্যালয় তীব্র অর্থ সংকটে ভুগছে, তারপরও চাকরিচ্যুত করাটাকে সমর্থন করছেন না তারা। সেই সাথে এ অবস্থা কাটাতে তারা সরকারের সহায়তাও চান। এখন অবস্থা খারাপ, তারাই তো এখন চলতে পারছে। অথচ সেক্ষেত্রে যতখানি সময় তাদেরকে রাখা যায় বা তাদেরকে অন্তত বাঁচানো যায়, সেটা ইউনিভার্সিটিগুলো ট্রাই করবে, এটাই আমার কথা। ইউজিসি বলছে, চাকরিচ্যুত যারা করছে তারা অন্যায় করছে, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। চাকরিচ্যুতির যে ঘটনাগুলো ঘটছে বা যে সংবাদ আমরা পাচ্ছি তা খুবই অমানবিক এবং উদ্বেগজনক। আমরা শুরু থেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমূহকে বলেছি যে কোনো শিক্ষককে চাকরিচ্যুত করা যাবে না এই কোভিড মহামারীর কারণে। সেই সাথে শিক্ষক কর্মকর্তাদের বেতন ঠিকভাবে দেয়ারও আহ্বান জানায় কমিশন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্ধ ঘোষিত 25 পাটকল সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপির মাধ্যমে আবার চালুর প্রক্রিয়া শুরু করেছে পাট মন্ত্রণালয়। এজন্য কারখানাগুলোর স্থাবর অস্থাবর সম্পত্তির মূল্য নিরূপণে কাজ শুরু করেছে টাস্ক ফোর্স। বিশ্লেষকরা বলছেন, নিরপেক্ষ মূল্যায়নের স্বার্থে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিরীক্ষা করা প্রয়োজন।
এদিকে ব্যবসায়ীরা বলছেন সমন্বিত পরিকল্পনা না নিলে পিপিপির উদ্যোগ সফল হবে না। পুরনো যন্ত্রপাতি, পাট কেনায় জটিলতা, বিজেএমসির অদক্ষতা সহ নানা কারণে দীর্ঘদিন ধরে লোকসানে সরকারি পাটকল। মন্ত্রণালয়ের হিসাবে গত ৪৮ বছরে এ খাতে প্রায় ১০,৫০ কোটি টাকা লোকসান দিয়েছে সরকার। লোকসান কমাতে না পেরে ১ জুলাই থেকে কারখানাগুলো বন্ধ করে দেয়া হয়। সিদ্ধান্ত আসে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপির মাধ্যমে কলগুলো আবার চালু করা হবে। এজন্য বস্ত্র ও পাট মন্ত্রীর নেতৃত্বে গঠন করা হয়েছে টাস্কফোর্স। বিজেএমসি জানায়, মিলের স্থাবর অস্থাবর সম্পত্তির মূল্য নির্ধারণের উদ্যোগ নিয়েছে টাস্কফোর্স। জানা গেছে পাটকলগুলো রয়েছে ১০০ একর জমি, পুরনো যন্ত্রপাতি, কারখানা সহ বিভিন্ন ধরনের স্থাপনা। এসবের মূল্য নির্ধারণ করে বেসরকারি বিনিয়োগের জন্য একটি রূপরেখা তৈরি করা হবে। এজন্য শিগগিরই ব্যবসায়ীদের মতামত নেওয়া হবে বলে জানিয়েছেন বিজেএমসি চেয়ারম্যান। স্টেক হোল্ডার ফিডব্যাকটা জরুরি এখানে। স্টেক হোল্ডার বলতে রিলেভেন্ট যারা, ওদের ফিডব্যাক না নিয়ে ধরুন আমরা একটা প্যাকেজ রেডি করে দিলাম, সেটা যদি বাস্তবে কাজে না লাগে তাহলে তো হবে না। তবে মূল্য নির্ধারণে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে অডিট করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। তাদের মতে সরকার নিজে বা দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে নিরীক্ষা করা হলে প্রকৃত মূল্য নির্ধারণে সংশয় থাকবে। বিজেএমসির সমস্ত সম্পদ বা সম্পত্তির একটি নিরপেক্ষ সুষ্ঠু একটি মূল্যায়ন দরকার, এবং এই মূল্যায়নটি অবশ্যই দেশীয় যে সমস্ত কোম্পানি রয়েছে তাদের মাধ্যমে করলে সেটিতে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এবং সেখানে বিভিন্ন ধরনের ভেস্টেড গ্রুপের আগ্রহ থাকতে পারে। এদিকে ব্যবসায়ীরা বলছেন আমলাতান্ত্রিক জটিলতা সহ নানা কারণে পিপিপির অভিজ্ঞতা ভালো না, ফলে সরকারি পাটকলে বেসরকারি বিনিয়োগ আসবে কিনা তা নিয়ে সংশয় আছে। This can have a positive impact আমরা যদি ঠিক করে এসব নতুনভাবে চিন্তা করে পলিসিগুলোকে বাস্তবায়ন করতে পারি। আর একদিকে হলো যে এই ট্রেডিশনাল জুট মেকিং যে ইন্ডাস্ট্রিগুলো ছিল, যেখানে আমরা খালি ধরেন চটের বস্তা বানাতাম, বানাতাম, এখান থেকে বের হয়ে আমরা টেকনিক্যাল টেক্সটাইলস বলেন, জিও টেক্সটাইল বলেন, এইসব দিকে যেতে লাগবে। বিশ্লেষকেরা বলছেন অর্থনৈতিক অঞ্চলের আদলে পাটকলগুলোর উন্নয়ন করা যেতে পারে। সেক্ষেত্রে দেশি বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগ পাওয়ার সুযোগও রয়েছে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর পরিচালনা পর্ষদের সভাপতি পদে থাকতে পারবেন না সংসদ সদস্যরা। সোমবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত বছরের ২৫ নভেম্বর হাইকোর্ট এই সংক্রান্ত রায় দেয়, তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় জাতীয় বিশ্ববিদ্যালয়। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সংসদ সদস্যদের জায়গায় বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার, জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। রিটের পূর্ণাঙ্গ রায়ে ফাজিল কামিল সহ সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে সংসদ সদস্যদের সভাপতি নিয়োগ বা মনোনয়ন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে অভিমত দেয় হাইকোর্ট। যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি ছাড়িয়েছে ১.৫ লাখ, আর একদিনে ৫৯৬ জনের মৃত্যু হয়েছে। ভাইরাস শনাক্ত হয়েছে ৬১,০০০-এরও বেশি মানুষের দেহে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় সবচেয়ে বেশি ৬৩৬ জনের মৃত্যু হয়েছে ভারতে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো প্রায় ৩৭,৫০০। একদিনে ৪৬,৫০০ শনাক্তের সাথে দেশটির মোট শনাক্ত এখন প্রায় ১৫ লাখ। ভারতের পর সবচেয়ে বেশি মৃত্যু ব্রাজিলে ৬২৭ জন। দেশটিতে এই পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৭,৬০০-র বেশি। নতুন করে সংক্রমিত হয়েছে ২৩,৫০০-এর বেশি। সব মিলিয়ে বিশ্বে ২৪ ঘন্টায় প্রাণ গেছে ৪,০০০। ভাইরাস শনাক্ত হয়েছে ২,১২,০০০-এর বেশি। নতুন করে সুস্থ হয়েছে প্রায় ১,৭৫,০০০ মানুষ। বিশ্বে মোট মৃতের সংখ্যা প্রায় ৬,৫৬,০০০। মোট আক্রান্ত ১,৬৬,০০,০০০-এর বেশি। মুশফিক, ইমরুল, তাসকিনদের অনুশীলন দেখে অনুপ্রেরণা পেয়েছেন। ৪ মাস পর হোম অফ ক্রিকেটে ফিরেছেন এনামুল হক বিজয়। প্রথম দিনে অনুশীলন শেষে স্বস্তির কথা জানিয়েছেন তিনি। বাসায় প্রস্তুতি আর মিরপুরে কাজ করার মধ্যে পার্থক্য টের পেয়েছেন এই ওপেনার। বলছেন ঈদের পর টানা অনুশীলন করে ফিরতে চান আগের অবস্থানে। করোনাকালে ঘরে থেকে ফিটনেসের কাজ করতে হয়েছে। ৪ দেয়ালের বাইরে যাওয়া মানা বিসিবি থেকে। কোনো রকম ঝুঁকি নেননি কেউ। এনামুল হক বিজয় যেন তার মধ্যেই লড়াই করেছেন করোনা থেকে দূরে থাকা আর নিজেকে ফিট রাখার। স্কিল ঠিকঠাক রাখতে কোচ সারোয়ার ইমরানকে বাসায় ডেকে ব্যাটিংয়ের কাজ করেছেন এই ওপেনার।
কিন্তু কতদিন আর মাঠের কাজ বাসায় করা যায়, তাই বিসিবির ব্যক্তিগত অনুশীলনের অনুমতি দেওয়ার পর যোগ দিয়েছেন বিজয়ও। মুশফিক ইমরুলদের মাঠে ফেরা সাহস জুগিয়েছে। 4 মাস পর ফিরতে পেরে বুঝতে পেরেছেন পরিবর্তনটা। মিরপুরে প্র্যাকটিস করতে পেরে খুবই ভালো লাগছে। প্রায় অলমোস্ট 4 মাস পরে আমরা মিরপুরে প্র্যাকটিস করার সুযোগ পেলাম এবং প্র্যাকটিস করেছি। বলতে গেলে অনেক কষ্টই হয়েছে আজকে, কারণ আমরা ইনডোরে করেছি বা বাইরে যেখানেই করি, আসলে মাঠের প্র্যাকটিসটা, মিরপুরের প্র্যাকটিসটা এটা আসলে স্পেশাল এবং কষ্ট হয়েছে অনেকদিন পরে। 1 ঘন্টা রানিং আর 40 মিনিট ইনডোরে ব্যাট করার সুযোগ পেয়েছেন বিজয়। ঈদের আগে আরও একদিন অনুশীলন করবেন। ঈদের পর নিয়ম করে মিরপুরের হোম অফ ক্রিকেটে ব্যাটিং আর ফিটনেসটা ঝালিয়ে নিতে চান। ঈদের আগে যতটুকু করতে পারি, এরপর ঈদের পরে তো কন্টিনিউয়াসলি করতে থাকবো। তো বিসিবিকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। আগের অবস্থায় ফেরার তাগিদ থেকে অতিরিক্ত 2 দিন মিরপুরে অনুশীলন করবেন ইমরুল কায়েস। ঈদের আগে মঙ্গলবার হবে ব্যক্তিগত অনুশীলনের শেষ দিন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কয়েক ধাপে পরিচালিত হবে জাতীয় দলের বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি ক্যাম্প। করোনার সতর্কতায় একসাথে সব ফুটবলারকে না রাখার পক্ষে বাফুফে। দ্রুততম সময় ফুটবলারদের ফিটনেস বাড়ানোর দিকে জোর দেবেন হেড কোচ জেমি ডেভ। ভেবেচিন্তে নির্বাচন করবেন চূড়ান্ত স্কোয়াড। বিশ্বকাপ বাছাই আর বসুন্ধরা কিংসের এএফসি কাপের সময়সূচি কাছাকাছি হওয়ায় চিন্তিত জেমি ডেভ। করোনা ঝুঁকি, ইনজুরি সতর্কতায় 36 সদস্যের স্কোয়াড নির্বাচন। ফিনল্যান্ড প্রবাসী তারেক কাজী আলোচনার কেন্দ্রে। বসুন্ধরা কিংসের এই তরুণ আছেন অভিষেকের অপেক্ষায়। তারেক কাজীর মতো পুলিশ এফসির ম্যাথিউস বাবলুকে নিয়েও আগ্রহ আছে। মিডফিল্ডার মাসুক মিয়া জনি, আতিকুর রহমান ফাহাদ ও মোহাম্মদ আবদুল্লাহর ইনজুরি কাটিয়ে ফেরা অপশন বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে নতুন পুরনোদের যাচাই করে 23 জনের চূড়ান্ত স্কোয়াড নির্বাচন করবেন কোচ জেমি ডে। গুরুত্ব দিবেন ফিটনেসের দিকে। করোনার বিরতির পর ফুটবলাররা শতভাগ ফিট থাকবে না এটা জানি, তাই ফিটনেস ফিরিয়ে আনাই আমার প্রথম লক্ষ্য। কয়েকজন নতুন মুখ রয়েছে স্কোয়াডে, বিশ্বাস করি তার সমাধান আমাদের খুঁজতে হবে। কিংসের কোচ অস্কার ব্রুজনের সাথে আমার ভালো সম্পর্ক, তার সাথে এ বিষয়ে কথাও হয়েছে। অবশ্যই জাতীয় দলকে প্রাধান্য দেওয়া উচিত ফুটবলারদের, আবার ক্লাবের প্রতিও দায়বদ্ধ থাকতে হবে। আশা করছি আমরা একটা সমাধানে পৌঁছাতে পারবো। গাজীপুরে 5 আগস্ট জাতীয় দলের কার্যক্রম শুরু হবে। ফুটবলারদের করোনা টেস্ট। একদিন পর প্রথম ধাপের 8 ফুটবলার নিয়ে হবে মাঠের অনুশীলন। ছোট গ্রুপে ধাপে ধাপে ফুটবলাররা যোগ দিবেন ক্যাম্পে। সব ঠিক থাকলে 16 আগস্ট ক্যাম্পে যোগ দিবেন জেমি ডে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘরোয়া লিগ লা লিগার মিশন শেষ, এবার বিশ্রামের পালা। অবশ্য বেশি দিন এই সুযোগ পাচ্ছে না চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে নামতে মঙ্গলবার অনুশীলনে ফিরছে গ্যালাক্টিকোরা। তবে তার আগে সোমবার করোনা টেস্ট করাতে হবে ফুটবলারদের। পরিবারের সাথে সময় কাটাতে অনেক রিয়াল ফুটবলারই বাড়ি ফিরেছেন, সে কারণেই আবারও বাধ্যতামূলক করা হয়েছে করোনা টেস্ট। চোট কাটিয়ে ওঠা মার্সেলো আর এইডেন হ্যাজার্ডকে চ্যাম্পিয়ন্স লিগে দলে পাওয়ার সম্ভাবনা দেখছেন কোচ জিনেদিন জিদান। মঙ্গলবার থেকে ট্রেনিং শুরু করছে বার্সেলোনাও। তার আগে ইউএফা স্বাস্থ্য বিষয়ক নীতিমালা মেনে সব ফুটবলারকে করাতে হবে করোনা টেস্ট। কেউ করোনা পজিটিভ হলে থাকতে হবে 15 দিনের কোয়ারেন্টিনে। সেক্ষেত্রে মিস হবে নাপোলির বিপক্ষে 8 আগস্টের ম্যাচ। এ ছিল বিরতিহীন সংবাদের এখনকার আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।